সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। রায়হান হত্যার 16 দিন পার হলেও ধরা পড়েনি প্রধান অভিযুক্ত এসআই আকবর। অবস্থান শনাক্ত করতে পারছেন না আইনশৃঙ্খলা বাহিনী। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম পুরুষ নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবার পেল পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র। চলছে আরও আর্থিক অনুদান প্রাপ্তির চেষ্টা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আইনজীবী স্বামীর কাছে ভরণ-পোষণ চাইতে গিয়ে নির্যাতিত হওয়ার অভিযোগ গৃহবধূর। সন্তানসহ নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা। সিলেটে আলুর সরকার নির্ধারিত দাম উপেক্ষিত, অধিক দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। সিলেট বিভাগে 11 দিন পর করোনায় প্রাণহানি, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 226। দেশে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা 4 লক্ষ ছাড়ালো, নতুন আক্রান্ত শনাক্ত প্রায় 1400। ফ্রান্সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে তালামিজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার পর কেটে গেছে 16 দিন। ঘটনার পর দিন থেকে লাপাত্তা রয়েছে প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভুইয়া। কেউ বলছেন দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে আছে সে, আবার কেউ বলছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছে আকবর। কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছে। প্রযুক্তি ব্যবহার করেও আকবরের অবস্থান শনাক্ত করতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চতুর আকবরের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গেল 11 অক্টোবর রায়হানের মৃত্যুর পরও আকবর বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত ছিল। পরদিন বিকেলের দিকে তাকে সহ ফাঁড়ির 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 সদস্যকে প্রত্যাহারের পর গা ঢাকা দেয় সে। পালানোর সময় ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন রেখে যায় আকবর। এরপর থেকে আর কেউ খুঁজ পাননি এসআই আকবর হোসেন ভুইয়ার। গা ঢাকা দেওয়ার পর থেকে এসআই আকবর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। কারো ধারণা আকবর সিলেটের ভোলাগঞ্জ দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালিয়েছে। এক্ষেত্রে সে সহযোগিতা নিয়েছে 2 দেশের চোরাকারবারিদের। আবার কেউ কেউ বলছেন আকবর পালিয়েছে আখাউড়া সীমান্ত দিয়ে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হওয়ায় পালানোর জন্য আখাউড়াই সীমান্তই বেছে নিয়েছে সে। তবে দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সঠিক কোনো তথ্য বা প্রমাণ নেই কারো কাছে। গেল 20 অক্টোবর রায়হানের পরিবারকে সান্ত্বনা দিতে এসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আকবরকে দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ওই দিন তিনি গণমাধ্যমকে বলেছিলেন তার ধারণা রায়হান দেশেই আছে, তবে দেশ থেকে পালিয়ে গেলেও সে রক্ষা পাবে না। সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে যেভাবে বিদেশ থেকে ধরে আনা হয়েছিল সেভাবে তাকেও আনা হবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও আকবরের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, পুলিশ বাহিনীর সদস্য হওয়ায় সে অন্য যে কোনো অপরাধীদের চেয়ে সহজে আত্মগোপন করতে পারছে, কারণ সে জানে তার অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কী ধরনের প্রযুক্তি ও পন্থা অবলম্বন করতে পারে। এদিকে হত্যাকাণ্ডের 16 দিন পরও আকবর গ্রেফতার না হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন নিহত রায়হানের পরিবারের সদস্যরা। গত রবিবার বন্দরবাজার ফাঁড়ির সামনে অনশনরত অবস্থায় রায়হানের মা সালমা বেগম গণমাধ্যমকে বলেন, সাময়িক বরখাস্তের পরপরই আকবরকে গ্রেফতার করা হলে সে পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। সময় ক্ষেপণ করে পুলিশই তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এখন বলা হচ্ছে আকবরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, পুলিশের কাছে থাকুক আর অন্য কোথাও থাকুক, তাকে গ্রেফতার করতে হবে। তাকে গ্রেফতার না করা পর্যন্ত তার পরিবার নিরাপত্তাহীন। এদিকে এসআই আকবরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম। তিনি বলেন, এসআই আকবর কোথায় আছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। গেল 10 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরের নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে।
পরদিন সকাল 6:40 গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এসআই আশিকে এলাহি। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে বলে দাবি করে পুলিশ। পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ তোলা হলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 সদস্যকে প্রত্যাহার করে। রায়হানের স্ত্রীও হত্যা এবং হেফাজতের মৃত্যুর নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দেশের প্রথম পুরুষ নার্সিং কর্মকর্তা সিলেটের ডক্টর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপি। মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে 3 মাসের খাদ্যদ্রব্য ও 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান ও রুহুল আমিনের ছেলের পড়ালেখার দায়িত্বও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তিনি। 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান উপলক্ষে সোমবার সকাল 10:30টায় পররাষ্ট্রমন্ত্রীর সিলেটস্থ কার্যালয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, করোনাকালে মহামারী আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে সরকার। সিলেটের চিকিৎসক মঈনুদ্দিনের পরিবার পেয়েছেন 50 লক্ষ টাকা। নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের ফাইলও যদি প্রসেসিং করা হয় তার পরিবারও এই পরিমাণ অনুদান পাবেন। মরহুম রুহুল আমিনের ফাইল প্রসেসিংয়ের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরায়েল আলী সাদেককে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে রুহুল আমিনের ছেলে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র আলিফের হাতে 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। এর আগে রুহুল আমিনের মৃত্যুর পরপরই পুরো 3 মাসের খাদ্যদ্রব্য নিয়ে তার পরিবারের পাশে দাঁড়ায় মোমেন ফাউন্ডেশন। সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়, বিএনএ সিলেট শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরায়েল আলী সাদেক ও সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। নগরের চাঁদনী ঘাটে সোমবার বেলা 1টায় প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। এ সময় থেকে সিলেটে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য। শঙ্খ আর উলধ্বনি, খোল, করতাল, ঢাকঢোলের বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিধিনিষেধের কারণে শোভাযাত্রায় ভক্তদের সংখ্যা ছিল অন্য বছরের তুলনায় কম। চাঁদনী ঘাট ছাড়াও নগরের বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের জন্য একটি ট্রাকে একসঙ্গে অনেক মানুষ গেলেও এবার একটি ট্রাকে প্রতিমা বিসর্জনের জন্য 10 জনের বেশি মানুষ দেখা যায়নি। প্রতিমা ঘাটে নেওয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনো নিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেওয়া হয়। এবারের সিলেটে প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা বিসর্জনকালে শিশু, মহিলা ও বয়স্ক ব্যক্তিদের সাথে না রাখা, প্রতিমা বহনকালে রাস্তায় মাইক ও সাউন্ড সিস্টেম না বাজানোর কারণে অনেকটা সাদামাটাভাবে বিসর্জন দেওয়া হয় দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। সরকারি বিধিনিষেধ মেনে সন্ধ্যার আগেই সিলেটে শেষ হয় প্রতিমা বিসর্জন। স্বামীর নিকট ভরণ-পোষণ চাইতে গিয়ে নির্যাতিত হওয়ার অভিযোগ তুলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপুরান থানার বালুচর এলাকার গৃহবধূ মনোয়ারা বেগম। সিলেটে জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট এইচ এরশাদুল হককে স্বামী দাবি করে তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। সোমবার দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, 2013 সালের 1 সেপ্টেম্বর সিলেট জজ কোর্টের সাবেক পিপি এরশাদুল হকের সাথে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে তার বিয়ে হয়েছিল।
বিয়ের পর সংসার ভালো চললেও কিছুদিন পর স্বামীর ব্যবহার খারাপ হতে শুরু করে। বারবার শারীরিক নির্যাতনের কারণে একাধিকবার তার গর্ভপাতের ঘটনা ঘটে। তিনি বলেন, গেল ২১শে অক্টোবর তার ৫ বছর বয়সী সন্তান ইসরাত জাহান ইমুকে নিয়ে সিলেট জেলা বারের ২ নম্বর হলে তার স্বামীর চেম্বারে যান। এ সময় স্বামীর কাছে তার ও সন্তানের ভরণপোষণ চান। এতে উত্তেজিত হয়ে তিনি তাকে ও তার সন্তানকে মারধর করেন। সাবেক ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নিপুকে দিয়ে তাকে শায়েস্তা করারও হুমকি দেন। মনোয়ারার আশঙ্কা, তার স্বামী যে কোনো সময় তার ও তার সন্তানের বড় ধরনের ক্ষতি করতে পারেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা চান। সাশ্রয়ী সবজি হিসেবে পরিচিত আলু বিক্রির ক্ষেত্রে সিলেটে উপেক্ষিত হচ্ছে সরকার নির্ধারিত দাম। সরকার পাইকারি বাজারে ৩০ ও খুচরা বাজারে ৩৫ টাকা দাম নির্ধারণ করে দিলেও সিলেটে সে দামে বিক্রি হচ্ছে না আলু। প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্থানে ৪৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দর নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে হচ্ছে বাকবিতণ্ডা। খুচরা বিক্রেতারা বলছেন তাদেরকে বেশি দামে আলু কিনতে হচ্ছে, তাই তারা বিক্রি করছেন বেশি দামে। নগরীর কালীঘাটে তাদের কাছে ৩৮-৪০ টাকা দরে আলু বিক্রি করছেন পাইকারি বিক্রেতারা, তাই খুচরা বাজারে সরকারি দাম রক্ষা করা সম্ভব হচ্ছে না। অপরদিকে কালীঘাটের পাইকারি বিক্রেতারা বলছেন পাইকাররা সরকার নির্ধারিত দামে আলু দিতে পারবেন না জানিয়ে সরবরাহ বন্ধ করে দিয়েছেন। গত ৩-৪ দিন থেকে কালীঘাটে আলু সংকট দেখা দিয়েছে, তাই আমরাও কম দামে আলু বিক্রি করতে পারছি না। খোঁজ নিয়ে জানা গেছে অনেক খুচরা বিক্রেতা ও মুদির দোকানে আলু নেই। যে দোকানে আছে সেখানে ৪০ থেকে ৪৫ টাকা কম আলুর কেজি বিক্রি হচ্ছে না। কোনো জায়গায় ৫৫ থেকে ৬০ টাকাও বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু। এ অবস্থায় বিপাকে পড়েছে সিলেটের মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও গরিব শ্রেণীর মানুষ। টানা ১১ দিন সিলেটে করোনায় কোনো প্রাণহানি ঘটেনি। একদিন পর কোভিড-১৯-এর ছোবলে মৃত্যু ঘটল একজনের। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৬। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২১ জন। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। নতুন শনাক্ত সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৪৪১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৭,৪৭৯ জন, সুনামগঞ্জে ২,৩৮৮ জন, হবিগঞ্জে ১,৮০২ জন ও মৌলভীবাজার জেলায় ১,৭৭২ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। আর সব মিলিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১১,৯৭৩ জন। এর মধ্যে সিলেটে ৬,৪৬৪ জন, সুনামগঞ্জে ২,৩৩৫ জন, হবিগঞ্জে ১,৫১৬ জন ও মৌলভীবাজারে ১,৬৫৮ জন। দেশে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গেছে। গেল ২৪ ঘন্টায় সারা দেশে শনাক্ত হয়েছেন আরও ১,৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,২৫১ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে গেল ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন আরও ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৬ জন। হাসপাতালে ১৪ জন ও বাড়িতে ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৮১৮ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের শনাক্তে গেল ২৪ ঘন্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩,৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৩,৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২,৭১,৩৪৭টি। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩,১৬,৬০০ জনে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০.৪৪% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগীর শনাক্তের হার ১৭.৬২%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮.১০% ও মৃত্যুর হার ১.৪৫%। ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখা।
সোমবার বাদে জোহর মিছিলটি নগরীর সুবানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আখতার হুসাইন জাহেদ। তিনি বলেন, আজ আমাদের অন্তর ক্ষতবিক্ষত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ যে নবী সাল্লাল্লাহকে মুসলমানরা জীবনের চেয়ে বেশি ভালোবাসে সে নবীকে নিয়ে ফ্রান্সে অবমাননা করা হচ্ছে। ফ্রান্সের ইসলাম বিদ্বেষী এমন ঘৃণ্য মনোভাব বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনার জন্য ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান তিনি। সংগঠনের সিলেট মহানগরী সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক এস.এম. মনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমান গনি ও সাংগঠনিক সম্পাদক মুস্তফা হাসান চৌধুরী নুমান। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।